ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে ইউনিভার্স। এই ভিডিওতে আমি 2024 সালে যে এমটিএস পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে সমস্ত জিকে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো আমি পরপর সলভ করবো। আজকে যেটা সলভ করবো সেটা হচ্ছে 23শে অক্টোবর 2024 সালের 23শে অক্টোবর যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামটার জিকে পেপার যেগুলো আছে বা জিকে পেপার যে কোশ্চেন গুলো যারা জিজ্ঞেস করা হয়েছিল বা যেগুলো কোশ্চেন এসেছিল, সেগুলো আমি আর একটা একটা করে সলভ করবো এবং এই পেপারটার পরে পরবর্তী পেপার গুলো আমি একটা একটা করে সলভ করবো। তো তো প্রথম যে কোশ্চেনটা আমাদের জানতে চাওয়া হয়েছিল, প্রথম যে কোশ্চেনটা বা প্রথম যে কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছে সেটা হচ্ছে জাস্কার এবং নুব্রা নদী কোন নদীর উপনদী? জাস্কার এবং নুব্রা নদী কোন নদীর উপনদী? তো অপশন কি আছে? প্রথম অপশন আছে ইন্দাস। ইন্দাস মানে সিন্ধু নদী। দ্বিতীয় অপশন আছে গঙ্গা। তৃতীয় অপশন আছে কাবেরী। আর চতুর্থ অপশন যেটা আছে সেটা হচ্ছে মহানদী। তো আমরা জানি জাস্কার এবং নুব্রা এই নদীটি ইন্দাস যে ইন্দাস বা সিন্ধু সিন্ধু নদী থেকে উৎপন্ন হয়েছিল। এটা যদি আমরা একটু বিস্তারিত একটু জানতে চাই তাহলে আমরা দেখবো যে আহ জাস্কার এবং নুব্রা নদীটি হলো ইন্দাস নদীর উপনদী এবং ইন্দাস নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ইন্দাস নদী কোথা থেকে উদ্ভূত হয়? ইন্দাস নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এই দুটি নদী সিন্ধু নদীর প্রবাহে অবদান রাখে এবং এটি উত্তর ভারতের একটা গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা গঠন করে। তাহলে আমরা যদি দেখি এই আনসারটা কি হয়ে গেল? জাস্কার এবং নুব্রা নদীটি কোন নদীর উপনদী? না হচ্ছে ইন্দাস বা সিন্ধু। ওকে, কোশ্চেন কি? কোশ্চেন 2 নম্বর কোশ্চেন কি বলছে? ওয়ান সেট আনসার কার আত্মজীবনী? ওয়ান সেট আনসার আত্মজীবনী কার? তো আমরা যদি দেখি সুধাচন্দ্রন, অ্যাড্রে, হেপবার্ন, দামিনী কৃষ্ণমূর্তি আর অ্যালিগ্রা কে। তো ওয়ান সেট আনসার যার আত্মজীবনী তার হচ্ছে অ্যালিগ্রা কে। অ্যালিগ্রা কে কে ছিল? আমরা যদি একটু হালকা দিক থেকে জানতে চাই তো দেখবো ওয়ান সেট আনসার হলো বিখ্যাত আমেরিকান ব্যালে নৃত্যশিল্পী অ্যালিগ্রা কেন্টের আত্মজীবনী। তাহলে অ্যালেগ্রা কেন কে ছিলেন? একটা আমেরিকান ব্যালে। তিনি নিউ ইয়র্ক সিটি ব্যালের প্রধান নৃত্যশিল্পী ছিলেন এবং তার নৃত্যশৈলী ও জীবন কাহিনী এই বইটিতে ফুটে উঠেছে। ওকে, তো ওয়ান্স এ ডান্সার আত্মজীবনী কার হয়ে গেল? অ্যালেগ্রা কেন্ট। কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। ফেব্রুয়ারি 2024 কি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? তো প্রথম অপশন কি আছে? সুজাতা মানোহর, জ্ঞানসুধা মিশ্র দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন হচ্ছে রঞ্জনা দেশাই, তৃতীয় অপশন ঋতু বাহারি। তো আ এই কোশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে ঋতু বাহারি। ঋতু বাহারি সম্পর্কে আমরা যদি জানি তো কি জানবো? আ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিচারপতি ঋতু বাহারি উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। এটি রাজ্যের বিচার বিভাগের একটা গুরুত্বপূর্ণ মাইল। তো ঋতু বাহারি উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসেবে গ্রহণ করেছিলেন। তো এর আনসারটা কি হয়ে গেল? ঋতু বাহারি। ৪ মধ্যযুগীয় কোন ইতিহাসবিদ মধ্যযুগীয় কোন ইতিহাসবিদ রাজিয়া সুলতানকে তার সকল ভাইয়ের তুলনায় অধিক যোগ্য ও দক্ষ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন? তো আমরা যদি অপশন গুলো দেখি, প্রথম অপশন কি আছে? তাজউদ্দিন, মিনহাজ-ই-সিরাজ, মোহাম্মদ জুনাইদি আর ফখরুল মুলক ইসামি। তো এর মধ্যযুগীয় যদি আ কোন ইতিহাসবিদ রাজিয়া সুলতানকে তার সকল ভাইয়ের তুলনায় অধিক যোগ্য এবং দক্ষ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন তাহলে হয়ে যাবে মিনহাজ-ই-সিরাজ। মিনহাজ-ই-সিরাজ। তো ৪ নম্বর কোয়েশ্চেন এর আনসার হয়ে যাবে কি? মিনহাজ-ই-সিরাজ। তো মিনহাজি সিরাজের সম্বন্ধে আমরা যদি একটু জানি তো কি হবে? মিনহাজি সিরাজ ছিলেন দিল্লির সালতানাতের বা দিল্লি সুলতানের একজন গুরুত্বপূর্ণ ফরাসি ভাষার ইতিহাসবিদ। একজন গুরুত্বপূর্ণ কি? ফরাসি ভাষার ইতিহাসবিদ। তিনি তার লেখায় স্বীকার করেছিলেন যে রাজিয়া সুলতান তার ভাইয়ের তুলনায় অনেক বেশি মানে ভাইয়ের তুলনায় অনেক বেশি যোগ্য ও দক্ষ ছিলেন এবং রাজ্য পরিচালনার জন্য তার অধিক উপযুক্ত ছিল। এজন্য ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকার হিসাবে মনোনীত করেন। ওকে? কোশ্চেন ৫ নিম্নলিখিত কোন রাজ্যে আউলিং মনি উৎসব উদযাপন করা হয়? যা একটা প্রাচীন বসন্ত উৎসব এবং উপজাতি বা জনজাতিরা এপ্রিল মাসে পালন করে। তো এটার অ্যান্সার যা আমার যেটা হয়ে অপশন কি আছে? একটা হচ্ছে তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, নাগাল্যান্ড। তো কোন রাজ্যে আউলিং মনু উৎসব উদযাপন করা হয় যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড
আউলেং মনু হলো নাগাল্যান্ডের আক্কু প্রজাতির বসন্ত উৎসব, যা নতুন বছর শুরুতে সূচনা হিসাবে এপ্রিল মাসে পালন করা হয়। কি করা হয়? এপ্রিল মাসে পালন করা হয়। কোশ্চেন ৬, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উচ্চ আদালতের বিচারপতির নিয়োগের বিধান রয়েছে? তো আমাদের যে অপশন গুলো রয়েছে, ১ম হচ্ছে অনুচ্ছেদ আ 217, অনুচ্ছেদ 119, অনুচ্ছেদ আর্টিকেল 252, আর্টিকেল 202। তো আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হবে আ আর্টিকেল 217। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিধান রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 217। এই অনুচ্ছেদে বা এই আর্টিকেল অনুযায়ী উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ ও তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়। ওকে? কোশ্চেন আনসার, নিম্নলিখিত কোনটি বেসরকারি শিল্প খাতের একটা উদাহরণ? তো আমরা যদি দেখি বেসরকারি শিল্প খাতের উদাহরণ কোনটি? ৪ টা অপশন কি আছে? একটা আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আর লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। তো আমরা জানি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ভারতের একটা বেসরকারি শিল্প খাতের একটা উদাহরণ। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওকে? এর সম্বন্ধে যদি আমরা একটু জানি, আ দেখব এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান যা টাটা গ্রুপের অন্তর্ভুক্ত, অন্যান্যগুলো সরকারি প্রতিষ্ঠান। ওকে? কোশ্চেন ১৮৯৮ সালে জে.জে. থমসন কোন মডেলটির উন্নয়ন করেন? সো ১৮৫৮ সালে জে.জে. থমসন কোন মডেলটির উন্নয়ন করেন? এখানে যে অপশন গুলো আমাদের আছে সেটা ১ম অপশন হচ্ছে গোল্ড ফয়েল মডেল, প্লাম পুডিং মডেল, ডাবল স্টিল মডেল, অয়েল ড্রপ মডেল। তো অ্যান্সার হয়ে যাবে প্লাম পুডিং মডেল। ১৮৯৮ সালে জে.জে. থমসন কোন মডেলটির উন্নয়ন করেন? সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। তা থমসনের মডেল অনুসারে ইলেকট্রন ধনাত্মক চার্জযুক্ত পদার্থে ছড়িয়েছিল। মানে থমসন মডেল অনুসারে ইলেকট্রন ধনাত্মক চার্জযুক্ত পদার্থে ছড়িয়ে থাকে। যা পরে যা পরে রাদারফোর্ডের মডেল দ্বারা পরীক্ষানিত হয়। যা পরে রাদারফোর্ডের মডেল দ্বারা কি হয়? পরীক্ষানিত হয়। ওকে? কোশ্চেন ৯, দশইন এবং তিহার ভারত সংলগ্ন কোন দেশের জনপ্রিয় উৎসব? তিহার, দশইন আ ভারত সংলগ্ন কোন দেশের জনপ্রিয় উৎসব? তো এটা হয়ে যাবে ভারত সংলগ্ন যে জনপ্রিয় উৎসব যদি কোন দেশে বলা হয়, তাহলে এটা হয়ে যাবে নেপাল। কি হয়ে যাবে অ্যান্সার? নেপাল। তো দশইন ও তিহার নেপালের সবথেকে বড় ২ টি হিন্দু উৎসব। ওকে? কোশ্চেন নাম্বার ১০, নারী টি-টোয়েন্টি আ আ বা মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোন দেশ? এটা আমরা সবাই জানা যে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা কোন দেশটি পেয়েছে? অপশন এ হচ্ছে ভারত, ২ নম্বর অপশন হচ্ছে ইংল্যান্ড, ৩ নম্বর অপশন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ৪ নম্বর অপশন হচ্ছে অস্ট্রেলিয়া। এটার অ্যান্সার হয়ে যাবে কি? অস্ট্রেলিয়া। ওকে? কোশ্চেন ১, ভারতের কোন আদিবাসী নৃত্য বিশাখাপত্তনম সংলগ্ন আরাকু উপত্যকায় প্রচলিত? ভারতের কোন আদিবাসী নৃত্য বিশাখাপত্তনম সংলগ্ন আরাকু উপত্যকায় প্রচলিত? অপশন কি আছে? অপশন ১ নম্বর হচ্ছে বাগুরুম্বা, আ আরেকটা ধামসা, ঝুমুর আর বারোছাম। তো অ্যান্সার হয়ে যাবে ধিমসা বা ধামসা। কি হয়ে যাবে? ধামসা। ভারতের কোন আদিবাসী নৃত্য বিশাখাপত্তনম সংলগ্ন আরাকু উপত্যকায় প্রচলিত? সেটা হয়ে যাবে ধামসা। ওকে? তো অপশন যেটা আছে ধামসা হলো অন্ধ্রপ্রদেশের আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য যা আরাকু উপত্যকায় বিশেষভাবে জনপ্রিয়। তারপর হচ্ছে আ প্রশ্ন যেটা হচ্ছে ১২। ১২ নম্বর প্রশ্নে কি আছে? নিম্নলিখিত কোন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে পানির বাঁধা থাকে? নিম্নলিখিত কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পানির বাঁধা থাকে? ওয়াটার জাম্প। তো আমরা যদি অপশন গুলো দেখি, ১ম হচ্ছে হার্ডলস রানিং, ক্রস কান্ট্রি রানিং, জ্যাভলিন থ্রো আর স্টেপল চেঞ্জ। তো অ্যান্সার হয়ে যাবে স্টেপল চেঞ্জ। অ্যান্সার কি হয়ে যাবে? স্টেপল চেঞ্জ। স্টেপল চেঞ্জ কি? স্টেপল চেঞ্জ হলো একটা ৩,০০০ মিটারের বাঁধা দৌড় প্রতিযোগিতা যেখানে পানির প্রতিবন্ধকতা থাকে। ওকে? কোশ্চেন ১০, যদি মশার কামড়ে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়, তো নিচের কোনটি সঠিক? অপশন কি আছে? ব্যক্তির খাদ্য সুষম ছিল না। আ ২ নম্বর অপশন কি আছে? মশাটি প্লাজমোডিয়াম বহন করেছিল। মশাটি ম্যালেরিয়ার আক্রান্ত ছিল। ব্যক্তির শৈশবে টিকা গ্রহণ করেনি।
তো অ্যান্সারটা এটা হয়ে যাবে মশাটি ম্যালেরিয়া আক্রান্ত ছিল। যখন কারো ম্যালেরিয়া হয়, যে মশাটা কামড়াবে সেই মশাটা ম্যালেরিয়া আক্রান্ত হতে হবে, তবে কিন্তু সেই যাকে কামড়াবে তার ম্যালেরিয়া। তো অ্যান্সার কি হয়ে যাবে? সি, মশাটি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল। ওকে? এবার মশাটি যদি প্লাজমোডিয়াম পরজীবী বহন করে, তবে তা কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ম্যালেরিয়া ঘটায়। ওকে? কোশ্চেন 14, 14 নম্বর কোশ্চেন কি বলছে? বন্দি দ্রুত বিচারের অধিকার কোন মৌলিক অধিকারের অন্তর্গত? তো বন্দি দ্রুত বিচারের অধিকার কোন মৌলিক অধিকারের অন্তর্গত? তো ফার্স্ট অপশন কি আছে? জীবনের অধিকার, হ্যাঁ, রাইট টু লাইফ, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, আর ক্ষমতার অধিকার। এটা অ্যান্সার জীবনের অধিকার, রাইট টু লাইফ যেটা আছে। তো ভারতের সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী দ্রুত বিচার পাওয়া জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অংশ। 21 অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার ব্যক্তিগত স্বাধীনতার অংশ। নিম্নলিখিত কোন বাজেট সংক্রান্ত OECD এর নির্ধারিত নীতির অন্তর্ভুক্ত নয়? জাতীয় উন্নয়নের লক্ষ্যে মূলধন বাজেটিং কাঠামো ডিজাইন করা, এটা একটা সঠিক। নাগরিকদের বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে দেই না। আর বাজেটকে সরকারের মাঝারি মেয়াদী কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য করা। বাজেট বাস্তবায়ন পরিকল্পিত ও পরিচালিত হতে হবে। তো এখানে যেটা আমরা দেখি OECD নির্ধারিত নীতি বাজেট সংক্রান্ত অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে একটি নাগরিকের বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে দেয় না। এটা হচ্ছে answer। ১৬ নম্বর কোশ্চেন, এ লিজেন্ড অ্যান্ড সিম্বল নামে বর্ণিত মহাকাব্য সাবিত্রীর লেখক কে ছিলেন? এটা অপশন কি কি আছে? অরবিন্দ ঘোষ, আ মহাত্মা ফুলে, আ বাল গঙ্গাধর তিলক, বাবা সাহেব আম্বেদকর। তো অ্যান্সার কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ। অ্যান্সার কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ। আ তো সাবিত্রী একটা দর্শনভিত্তিক মহাকাব্য, যেটি শ্রী অরবিন্দ ঘোষ রচনা করেছিলেন। তিনি এটিকে এ লিজেন্ড অ্যান্ড সিম্বল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। যেখানে এটি একটি পৌরাণিক গল্পের রূপকে আত্মিক অনুসন্ধানের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। 17 কোশ্চেন। 17 কি বলছে? সব প্রাকৃতিক ভূমিকম্প কোথায় ঘটে থাকে? সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প কোথায় ঘটে থাকে? অপশন আ যে আছে সেটা এটা আসল অপশন হয়ে যাবে লিথোস্ফিয়ার। এটার অ্যান্সার কি হয়ে যাবে? লিথোস্ফিয়ার। সব প্রাকৃতিক ভূমিকম্প কোথায় ঘটে থাকে? কিন্তু লিথোস্ফিয়ার। তো অপশন কি আছে? অপশন তো হলো লিথোস্ফিয়ার। অ্যান্সার ব্যাখ্যা কি আছে? তো লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন বাইরের স্তর। লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন বাইরের স্তর, যেখানে টেকটনিক প্লেট গুলি থাকে। যেখানে কি থাকে? টেকটনিক প্লেট গুলি থাকে। এই প্লেট গুলি চলাচলের ফলে ভূমিকম্প ঘটে। সুতরাং সব প্রাকৃতিক ভূমিকম্প মূলত লিথোস্ফিয়ারেই ঘটে থাকে। ওকে? প্রশ্ন 18 2023 সালে কর্ণাটক সঙ্গীত শিল্পী বম্বে জয়শ্রী কোন পুরস্কারের জন্য নির্বাচিত হন? অপশন কি কি আছে? সঙ্গীতা চূড়ামণি, সঙ্গীতা কালা রেখামণি, সঙ্গীতা কালা নিধি, আর সঙ্গীতা কালা সারথি। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4, সঙ্গীতা কালা সারথি। 2023 সালে বম্বে জয়শ্রীকে সঙ্গীতের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য সঙ্গীতা কালসারথী পুরস্কার প্রদান করা হয়েছিল। কোশ্চেন 19, নিচের কোন বছরগুলিতে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেন এবং পরে ভারতে থাকেন? তো প্রথম অপশন কি আছে? 320 খ্রিস্টপূর্ব এবং 323 খ্রিস্টপূর্ব। 323 খ্রিস্টপূর্ব, 328 খ্রিস্টপূর্ব, 326 খ্রিস্টপূর্ব, 323 খ্রিস্টপূর্ব, 326 খ্রিস্টপূর্ব, 327 খ্রিস্টপূর্ব। তো আমরা যদি দেখি এটার অ্যান্সার হয়ে যাবে 326 খ্রিস্টপূর্ব এবং 323 খ্রিস্টপূর্ব। এর ব্যাখ্যা হিসাবে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্ব। আর তিনি 23 খ্রিস্টপূর্বে তার মৃত্যু হয়। তিনি পাঞ্জাব অঞ্চলে প্রবেশ করেছিলেন এবং আ হিদাসপিসের যুদ্ধের সময়। ঠিক আছে? তিনি পাঞ্জাব অঞ্চলে প্রবেশ করেছিলেন কখন? হিদাসপিসের যুদ্ধের সময়। কোশ্চেন 20, নিচের কোন আইনে ট্রাইব্যুনাল গঠন এবং ধর্মঘটে নিষেধাজ্ঞার ব্যবস্থা ছিল? ট্রেড ডিসপিউটস অ্যাক্ট 1923, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1912, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891। তো অ্যান্সার হয়ে যাবে ট্রেড ডিসপিউটস অ্যাক্ট 1929।
এই আইনটি শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের এবং ধর্মঘটে সীমাবদ্ধতার বিধান করেছিল, বিশেষ করে ব্রিটিশ ভারতের সময় শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ করতে। প্রথম নাম্বার 21, তক্ষশিলার চিরাটোপ স্তূপটি কে খনন করেছিলেন? তো প্রথম অপশন কি জেমস স্মিথ, ২ নম্বর অপশন আলেকজান্ডার কানিংহাম, ৩ নম্বর অপশন জন মার্শাল, ৪ নম্বর অপশন জেমস হেলস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জন মার্শাল। যদি আমরা দেখি যে জন মার্শাল ছিলেন ভারতের প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল এবং তিনি তক্ষশিলার চিরাটোপ স্তূপ খনন করেছিলেন। ওকে? প্রশ্ন ২২, ভারতের জনঘনত্ব কত ছিল? তো ২০২১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল ৩৮২ আ ব্যক্তি বর্গ কিমি। ৩৮২ জন ব্যক্তি আ প্রতি বর্গ কিমি। ভারতের ২০১১ সালের জনগণনা অনুযায়ী তথ্য অনুযায়ী দেশের জনঘনত্ব ছিল ৩৮২ জন প্রতি বর্গ কিলোমিটার। ২৩ নম্বর প্রশ্ন কি? নিম্নের কোন ক্ষেত্রটি ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড এর আওতায় পড়ে না? তো ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড এর আওতায় যেটা পড়ে না সেটা কি? তো যেগুলো পড়ে সেগুলো হচ্ছে নৃত্য, সঙ্গীত, থিয়েটার এগুলো পড়ে। তাহলে যেটা পড়া সেটা কি হচ্ছে? যেটা পড়া সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কি? সাহিত্য। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? সাহিত্য। ঠিক আছে? এখানে থিয়েটার আছে অ্যান্সারটা থিয়েটার হবে। ২৪, ক্রোমোজোম ও রঞ্জনে ব্যবহৃত নির্দিষ্ট রাসায়নিক কোনটি? তো ক্রোমোজোম রঞ্জনে ব্যবহৃত নির্দিষ্ট রাসায়নিক হচ্ছে অ্যাসেটোকার্মিন। অ্যাসেটোকার্মিন। ওকে? তো অ্যাসিডোকার্মিন একটা রঞ্জক পদার্থ যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে রঞ্জিত করার জন্য ব্যবহৃত হয়। লাস্ট কোশ্চেন ২৫, আইজিওটি কর্মযোগী হলো একটি অনলাইন শিক্ষা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যা ড্যাশকে নিয়মিত শেখার সুযোগ দেয় তাদের দক্ষতা উন্নয়নে। তাদেরকে নিয়মিত শেখার মানে সুযোগ দেয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে আইনজীবী, সাংবাদিক, সরকারি সিভিল সার্ভিস আধিকারিক ও অসংগঠিত শ্রমিক। তো এরা আইজিওটি কর্ময়োগী যে অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মটা আছে সেটা সরকারি সিভিল সার্ভিস আধিকারিকদের হ্যাঁ, দক্ষ উন্নয়নের জন্য সুযোগ দিয়ে থাকে। তো অ্যান্সার কি হয়ে যাবে? সরকারি সিভিল সার্ভিস আধিকারিক। তো এই ছিল ২৩ এই ছিল ২৫ টা প্রশ্ন যেটা ২০২৪ সালের ২৩শে অক্টোবর যে পেপারটা হয়েছিল ফার্স্ট শিফট এমটিএস সেখানে এই প্রশ্নগুলো এসেছিল। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।